ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াচডগ অ্যাভেঞ্জার্স। আজকে আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার একটা প্রত্যন্ত জেলা, যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। আর এই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং অঞ্চলে আমরা দাঁড়িয়ে আছি। প্রশ্ন হচ্ছে, কেন আমরা আজকে এই ক্যানিং অঞ্চলে এসেছি? তার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই অবলা অসহায় বাচ্চাগুলো। দেখুন, আজ পর্যন্ত আমরা যত ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি এই অবলা বাচ্চাগুলোকে নিয়েই, তার অধিকাংশই কিন্তু ওদের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ওদের দৈনন্দিন যে কষ্ট বা যন্ত্রণার কথা, সেগুলোই কিন্তু ঘটনাগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু আজকের ঘটনা একটু ডিফারেন্ট। আজকের ঘটনা হচ্ছে ওদেরই একজনের অত্যন্ত গর্বের কাহিনী। আমাদের চারপাশে যে সমস্ত অবলা বাচ্চারা থাকে বা ঘুরে বেড়ায়, তাদের মধ্যে অধিকাংশরই জীবন কিন্তু খুব কষ্টে কাটে এবং তাদের জীবনের কিন্তু অনিশ্চয়তায় ভর্তি। অনিশ্চিত জীবনের এই যে ওদের কাহিনী, গল্প, এইগুলো কিন্তু আমাদের হৃদয় ছিন্ন ভিন্ন করে দেয়। ওদের জীবনের কোনো নিশ্চয়তা থাকে না, ওদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না, ওদের চিকিৎসার কোনো ঠিক ঠিকানা থাকে না, কিন্তু তবু তারা বেঁচে থাকে। আর আমরা মানুষরা ওদের জীবনটাকে আরও দুর্বিষহ করে তুলি নানান অছিলায়, নানানভাবে, নানান পথ অবলম্বন করে। অমানুষরাই ডেফিনেটলি। কিন্তু যখন আমাদের ওপর কোনো ডিজাস্টার নামে, ধরুন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো বিস্ফোরণ বা কোথাও সার্চ, রেলপথে সার্চ, বা কোনো মন্ত্রী বা কোনো সেলিব্রিটি যখন কোনো জায়গায় যান, সেখানকার আগে রেকি করে নেওয়া সমস্ত কাজে কিন্তু এই অবলা সারমেয়দেরই ব্যবহার করা হয়। তখন কিন্তু আমরা তাদের লাঠিচাটা মারি না, তখন কিন্তু আমরা তাদের দূর দূর করে তাড়িয়ে দিই না, বা তাদের মেরে মাথা ফাটিয়ে দিই না, বা তাদের ওপর এই যে অত্যাচারগুলো আমরা তুলে ধরি সবসময়, সেগুলো কিন্তু করি না। আমরা এতটাই স্বার্থপর। আজকে এই অবলা অসহায় এই যে পশুগুলো, তাদের দ্বারা যে কত বড় কাজ সংঘটিত হতে পারে, তারাও যে কত বীরত্বের কাজ করতে পারে, সেই ঘটনাই আজকে আপনাদের দেখাবো, এবং যারা এদের ওপর অত্যাচার করে তাদের চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দেব। ক্যানিং অঞ্চলে রায় পরিবার বসবাস করে। সৌমেন রায় এবং তার স্ত্রী মৌমিতা রয়, তাদের এক ছেলে, তাদের বড় ছেলে বলা ভালো, পুরুলিয়ায় সৈনিক স্কুলে পড়াশুনো করে। এবং ছোট ছেলে, এই যে ছোট ছেলে, একে নিয়ে কিন্তু আজকে আমাদের পর্ব। ছোট ছেলের নাম, ভালো নামটাই বলি, গজেন্দ্র কুমার রয়। আর এই গজেন্দ্র কুমার রয়ের ডাক নাম হচ্ছে, আদর করা ডাক নাম হচ্ছে গজা। এই গজা বিশাল বীরত্ব দেখিয়ে এবং বীরত্বের কাজ করে সে কিন্তু একটি চোরকে ধরে ফেলেছে। নিজেদের বাড়ির নিচে যে দোকান রয়েছে, সেই দোকানের সর্বস্ব চুরি হওয়া থেকে রক্ষা করেছে। অনেক সময় এই পাড়াতে কিন্তু ডাকাতও পড়ে, সেই ডাকাতও কিন্তু আজকে, সেই ডাকাতির ঘটনাও কিন্তু আজকে যথেষ্ট কমে গিয়েছে এই গজার কারণে। কি সেই ঘটনা? আজকে সেই ঘটনাই আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমাদের সঙ্গে থাকুন। এবং কি ঘটনা সেই গজা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, এবং তার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সেই অপরাধীর শেষ পর্যন্ত কি হলো, সবকিছু তুলে ধরবো আজকের পর্বে। দেখতে থাকুন আজকের পর্ব, আজকের ভিডিও, আর সঙ্গে থাকুন ওয়াচডগ অ্যাভেঞ্জার্সের। এই হলো সেই বাজার যেখানে গজা এবং সৌমেন বাবুদের দোকান। আর এই হলো সেই দোকান, মা কালী ভ্যারাইটি স্টোর্স, যেখানে এই ঘটনা ঘটে এবং গজা দুঃসাহসিকভাবে তাদের পরিবারের যে দোকান, সেখানের যে ডাকাতি বা চুরি যেটাই হতে বসেছিল, সেখান থেকে কিন্তু সে রক্ষা করে। এই হলো সেই বাজার ক্যানিংয়ে। আচ্ছা, এই হলেন সৌমেন বাবু এবং সৌমেন বাবুর ছেলে গজা। তো গজার যে কারনামা, যা কীর্তি গজা করেছে, সেটা কিন্তু আজকে সবাই প্রায় জেনে গেছেন, এবং আরও যারা জানেননি তারা কিন্তু আজকে এই ভিডিও থেকে জেনে যাবেন। আমরা গজার সেই পুরো অদ্ভুত কীর্তি
সৌমেনবাবু থেকেই জেনে নেব। আসুন আমরা কথা বলি সৌমেনবাবুর সঙ্গে। আচ্ছা হ্যাঁ সৌমেনবাবু, সেদিন কি ঘটেছিল একটুখানি যদি বলেন, আর গজার একটু পূর্ব ইতিহাসটা যদি একটু ছোট করে আমাদের বলে দেন দর্শকদের জন্য। আইসক্রিম গেলে আইসক্রিম দেবো বলেছি। 2020 সালে লকডাউনের সময় আমাদের এই পাশেই এখানে একটা রাস্তার কুকুরের 5-6টা বাচ্চা হয়েছিল। তো সেখান থেকেই আমরা গজাকে নিয়ে আসি এবং এটা তাদের ওখানে একটা বাড়ি ছিল, সেই ছোটো ছোটো বাচ্চা কুকুরগুলোকে তারা নামকরণও করেছিল, তারাই গজা নামটা দিয়েছিল। তা আমি আরও সেটা পরিবর্তন করিনি, গজা যে নামে পরিচিত ছিল সেই নামেই আমার কাছে রয়ে গেছে। ওর নাম ছিল গজা, আর সেই 2020 সাল থেকেই আমাদের কাছে রয়েছে। এই মুহূর্তে ওর বয়স 5 বছরের কাছাকাছি হবে। তো এই 5 বছর ধরে গজা আমাদের একটি সন্তান, এই হচ্ছে সেই গজা। আর সেই দিনের ঘটনা বলতে কিছু বলবে সেই দিনের ঘটনা সম্বন্ধে? হ্যাঁ, চোরটা কোথা থেকে এসেছিল? আচ্ছা ঠিক আছে বলছি। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াচডগ অ্যাভেঞ্জার্স। আমি নতুন একটা ডগ ওয়াক সার্ভিস চালু করেছি। অনেকেই আপনাদের এখন এই ব্যস্ততার জীবনে আপনাদের পোষ্য সন্তানদের নিয়ে বাইরে বেরোতে পারেন না, বা একটা ওয়াকে নিয়ে যেতে পারেন না, সময় কম থাকেই, সবার কম থাকে। তো সেই জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। আমরা কিন্তু সেই সার্ভিসটা দিচ্ছি যে আপনাদের বাড়ি থেকে আপনাদের পোষ্য সন্তানদের নিয়ে আমরা একটা ব্রিস্ক ওয়াক আমরা করাবো, এবং ছোট্ট একটা রেমুনারেশন থাকবে, এবং এই রেমুনারেশনটাও কিন্তু এই অবলা বাচ্চাগুলোর জন্যই খরচ করা হবে। এই যে আমাদের যে অনেক এই যে কাজগুলো করতে গেলে যে ফান্ড লাগে, এই ফান্ডটা কিন্তু এটা থেকে আমরা অনেকটাই জোগাড় করতে পারবো যদি আপনারা আমাদের সাহায্যে এগিয়ে আসেন এবং আপনাদের পোষ্যদের, আপনাদের সন্তানদের সাহায্যেও নিজেরা এগিয়ে আসেন। তাহলে যদি এই সার্ভিসটা নিতে আপনারা ইচ্ছুক থাকেন, তাহলে দেরি না করে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে সব ঠিক করে নেব। সেই দিন আমাদের এই বাড়ি আছে ওপরে, আমি দুপুরে দোকান বন্ধ করে ওপরে খেতে গিয়েছি। গজাকেও খেতে দেওয়া হয়েছে, গজা একদিকে খাচ্ছে, আমি একদিকে খাচ্ছি। আমি কানে হেডফোন লাগিয়ে খাচ্ছি, একটা সিনেমা দেখছি। আর নিচের তলার পেছন দিকের যে দরজা আছে সেটা আমি বন্ধ করতে ভুলে গেছিলাম। দরজার পেছনে আর একটা এটা তার দেওয়া ঘেরা জায়গা রয়েছে। তো সেই সময় একটি চোর পেছনের বাগান থেকে সেই তার জাল কেটে এবং ওই দরজা দিয়ে ঢুকে সোজা চলে আসে ক্যাশ বাক্সের কাছে। ক্যাশ বাক্সের একটা ড্রয়ারে তালা দেওয়া ছিল, একটা ড্রয়ারে তালা দেওয়া ছিল না। যেটা তালা দেওয়া ছিল না সেটাকে প্রথমে নিয়ে কুক্ষিগত করে সমস্ত টাকা পয়সা, আর যেটা তালা দেওয়া ছিল সেটাকে ভাঙার জন্য চেষ্টা চালায়। ওখান থেকে বিভিন্ন কাঁচি ছিল, কাঁচি একটা লোহার শক্ত কাঁচি, সেটা নিয়ে ওপরের ট্রেটাকে ভেঙে ওখানে বসে বসে সে তার কাজ করে যাচ্ছে। গজা আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে ঠিক 2 মিনিটের মধ্যে ও খেতে খেতে দৌড় মেরে চলে এসছে নিচে। আমি প্রথমে ভেবেছি হয়তো নিচে কোনো বিড়াল বা কিছু ঢুকেছে, মাঝে মাঝেই ওটা করে তাদেরকে তাড়ানোর জন্য। তারপরে আমি খেতে খেতে হঠাৎ উপরে খুব জোর আওয়াজ পাই, জিনিসপত্র উল্টানো এরকম একটা আওয়াজটা এতটাই জোরে হয়েছিল যে আমি কোথা থেকে আওয়াজ হচ্ছে কিছু বুঝতে পারছি না বলে আমি দোতলার উপর থেকে জানলা দিয়ে দেখতে গেছি। দেখলাম আমার বউ তার আগে গেছে দেখতে, তো বললো যে একটা কালো জামা পড়েছিল, এখান থেকে ছুটে পালিয়ে গেছে। তখন যে নিচে কী কাণ্ড ঘটেছে আমি তো কিছুই জানি না। তারপরে আমি নিচে নামলাম, নিচে নেমে প্রথমে পেছন দিকে গিয়ে দেখি সমস্ত ভাঙা। হ্যাঁ, অদ্ভুতভাবে ভাঙলো কী করে। তারপরে দোকানে এসে দেখছি ক্যাশ বাক্স খোলা, সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করা। গজা এসে একটা জায়গায় হিসু করছে। তা আমি ওকে বকতে গেছি যে এই এখানে হিসু করছিস কেন? গিয়ে দেখে একটা জুতো পড়ে রয়েছে, সে জুতোর ওপরে গিয়ে হিসু করছে, মানে ওর জুতো খুলে নিয়েছে। বাহ, ভালো জিনিস। এবারে আমি খুঁজতে খুঁজতে পেছন দিকে যেখান থেকে ছেলেটা পালিয়েছে সেখানে গেলাম, সেখানে গিয়ে আরেকজনকে মানে ধরলাম, তাদেরই হয়তো গ্যাং বা কিছু হতে পারে। তারপরে পুলিশের হাতে সেই ছেলেটাকে হ্যান্ড ওভার করার পরে পুলিশ তাকে নিয়ে চলে গেল। তো রাত্রিবেলা খবর পেলাম যে সে যে কাজ করেছে সে অ্যারেস্ট হয়েছে। আর আমার এখানে সিসিটিভির ফুটেজও ছিল কিছুটা। তো আমি গেলাম হসপিটালে দেখতে, হসপিটালে না, আমি প্রথমে থানায় গেলাম। থানায় গিয়ে কাউকে দেখতে পাচ্ছি না। পুলিশকে ফোন করলাম যে আপনারা কোথায়, সেই যাকে ধরেছেন সে কোথায়? তো বললাম আমরা হসপিটালে আছি। তো হসপিটালে গিয়ে দেখি তো তার অবস্থা খুব খারাপ, সঙ্গীন, তাকে ট্রিটমেন্ট চলছে সেখানে। আমি পুলিশকে জিজ্ঞেস করলাম যে একে এত মার মেরেছে কে? আপনারা করেছেন? বলে না, আমরা একে কিছুই করিনি, যা করার আপনার কুকুর করেছে। আমি দেখে তখন কি আর বলবো, একটা দিক থেকে মানসিক সান্ত্বনা পেলাম যে হ্যাঁ কিছু তো হয়েছে। তারপরে সেই ছেলেটার বয়স ছিল আন্ডার 18। তাকে প্রচণ্ড মানে নেশাখোর একটা ছেলে আর কি, আমাদের স্থানীয় ভাষায় পাত্তাঘোর বলা হয়, সেই পাত্তাঘোর। তো তাকে পুলিশ সম্ভবত হোমে দেয় পরে। আমি ইয়েতে আপনার যেটা কোর্টে ওঠে
ওখানে হোমে তাকে পাঠানো হয়। এই অবধি মোটামুটি ঘটনা। আর তারপর থেকেই গজার নাম সামনে আসে, আর গজাকে সবাই এমনিও চেনে, দোকানে প্রচুর লোকও আসে শুধুমাত্র গজাকে দেখার জন্য। এটা ভালো লাগে। এটা এই ঘটনার বলে না, ঘটনার আগে থেকেও গজা যথেষ্ট পরিচিত কুকুর ছিল এলাকার মধ্যে। প্রিয় প্রিয় ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিয়, সবার খুব পছন্দ। ওই ক্যাসের ওই চেয়ারেও বসে থাকে। হ্যাঁ, এই যে চেয়ারটা গজার চেয়ার। হ্যাঁ, এটা গজার চেয়ার। ওর যখন ওখানে বসার ইচ্ছা হবে তখন আমাদের ওখানে চেয়ার ছেড়ে উঠে যেতে হবে, ও এসে এরকম করে মানে ওখানে বসবে। ওই জায়গাটা বসতে সব থেকে আনন্দ পায় দোকানে এসে। আর ওর দোকানের মধ্যে প্রচুর খরিদ্দার আসে, ও কিন্তু কোনোদিন কাউকে কিছু বলে না, ও ওর মতো থাকে, দেখে। হ্যাঁ, কিন্তু কেউ কোনো জিনিস নিয়ে চলে যেতে পারবে না বা ভেতরে ঢুকতে পারবে না। প্রচুর লোক আসে, যেমন মুটেরা আসে সকালবেলা মাল নিয়ে মাথায় করে নিচ্ছে, ভেতরে ঢুকে প্রচুর লোক দেখে, কিন্তু কাউকে কখনো বলবে। কিন্তু অন্য কোনো লোক অপরিচিত যদি কেউ ঢোকে, ও ঢুকতে পারবে না। সিনা বাড়ি বলে পরিচিত, পুরনো কাঠের বাড়ি। তো তার মধ্যে একটা পুরনো পাতকুয়া ছিল। তো সেই পাতকুয়ার মধ্যে একটা রাস্তার কুকুর পড়ে যায়। তাকে আমরা, ওনারাই স্থানীয় যারা ছিলেন ওখানে, খুব কষ্ট করে সারা রাত যুদ্ধ করে ঝড়ের মধ্যে সেই কুকুরটাকে উদ্ধার করা হয়। তার একদিন পরে সেই কুকুরটার 6টা বাচ্চা হয়। সেই বাচ্চাগুলো ওই ঘরের মধ্যেই মানুষ করতে থাকে ওই কুকুরটা। তা ও গজা হচ্ছে সেই তারই মধ্যে একটা। আর ওরা ওখানে যারা স্থানীয় যে বাড়ির যারা মালিক ছিলেন, তারা ওই বিভিন্ন কুকুরকে নামকরণ করেন। কোনোটা লেডিকেনি, কোনোটা রসগোল্লা, কোনোটা গজা, এইরকম করে করে 5-6টার নামকরণ, সবকটা মিষ্টি নামে ছিল। আর ওই ছোটো ছোটো কুকুরগুলোকে নিয়ে ভেতরে একটা পুরনো মাটির বাড়ি ছিল, সব থেকে পুরনো বাড়ি বলা যায় ক্যানিংয়ে। তো তার মধ্যে কেউ লোকজন থাকতেন না, ওই কুকুরটা বাচ্চাগুলোকে নিয়ে থাকতো। তা একদিন হঠাৎ ওই বাচ্চাগুলোকে নিয়ে মা কুকুরটা ছুটে বেরিয়ে আসে। সবাই অবাক হয় কিসের জন্য এসছে। তো দেখা যায় যে 1 মিনিট 2 মিনিট পরে সেই বাড়িটা মানে ভেঙে পড়ে যায়, ধসে যায় আর কি যাকে বলে। তো তখন একটা সবাই একটা আগ্রহ প্রকাশ করে যে এদের মধ্যে কি সেরকম কোনো ক্ষমতা আছে যে একটা ঘটনা ঘটছে, কিছু আগেই তারা হয়তো পূর্বাভাস পাওয়া, আগেই হয়তো তারা বুঝতে পারে, এরকম ধরনের কিছু হয়। তারপরে সবাই মিলে ওদেরকে ইয়ে করতো। আমি গজাকে নিয়ে আসি। আফটার দ্যাট লকডাউন শুরু হয়। লকডাউনের সময় তখন চারপাশে শুনশান। আমি বিশেষ করে ওখানে সন্ধ্যাবেলায় চা খেতে যেতাম, ওই কাকু ডাকতেন, তখন এখানে কোনো লোকজন বেরোতো না। তো কুকুরগুলোকে বিস্কুট টিস্কুট দেওয়া হতো, কিছু খাতো। তো সেই সময় গজা মানে কুকুরগুলো ঘিরে ধরতো, আমরা গেলে কিছু খাবার টাবার এনেছে কিনা। তো গজা এসে গায়ের মধ্যে উঠছে, এরকম করছে সেরকম করছে। আমার সেই সময় বাবা মারা গিয়েছিল, কাঁচা ছিল। তা ওই সেই ধুতির একটা কোনা ধরে ও কামড়ে দাঁড়িয়ে আছে, টানাটানি করছে। তো সেই সময় ওকে আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। সেই থেকে গজা আমাদের বাড়িতেই আছে। আর তারপরে এই কাণ্ড একদম ফ্যামিলি মেম্বারের মতো, খুবই মুডি আর অন্যরকম ধরনের। এখন ব্যাপারটা হচ্ছে সেই পুরনো বাড়িটা তো ছোটোবেলার স্মৃতিতে রয়েছে। এখন সেই বাড়িটা ভেঙে দিয়ে এখন সেখানে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে। তো গজা যখন রাস্তায় আমি রাত্রিবেলা বার করতাম, ও ঠিক ঘুরে 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 সেই বাড়ির ওই স্মৃতির মধ্যে থাকতো এবং সেখানে গিয়ে দেখতো, খেলতো টেলতো। এখানে যাওয়ার ওখানে একটা প্রবণতা ছিল। এখন রিসেন্টলি যেদিন বাড়িটা ভেঙে দেওয়া হয়, ও গিয়ে সেদিন আর সেখানে ঢোকেনি, ও বাইরে থেকে হাঁ করে তাকিয়ে দেখছে হ্যাঁ সেই বাড়িটা কোথায় গেল। যায়, ওকে রাত্রিবেলা যখন দড়ি নিয়ে বার করি, ওই সেই বড় বড় লোহার কংক্রিটগুলো দেখে খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে, আবার ফিরে চলে আসে। আর মানে একটা হতাশা প্রকাশ করে, মন খারাপের মতো একটা ব্যাপার লাগে যে আমাদের ছোটোবেলাকার বাড়ি, ছোটোবেলাকার স্মৃতি। আচ্ছা, গজার এই বীরত্বপূর্ণ কাজের জন্য আমাদের অপত্য ফাউন্ডেশন আর ওয়াচডগ অ্যাভেঞ্জার্সের পক্ষ থেকে একটা সার্টিফিকেট ওর বাবার হাতে তুলে দেওয়া হচ্ছে। আসুন সৌমেনবাবু, এটা গজার বীরত্বে এবং সাহসিকতাপূর্ণ কাজের জন্য ওকে আমরা দিলাম। দেখুন ওখানে দেওয়া আছে। আর এখানে কিছু সামান্য কিছু অর্থ, ওর সাহসিকতার কাছে এটা কিছুই নয়, সেইটুখানি আমরা সেই সৌমেনবাবুর হাতেই তুলে দিচ্ছি। আমাদের ভালো লাগবে। বিস্কুট আর আইসক্রিম। আরে বাবা বাবা বাবা। আর চিকেন চিকেনটা তো ওটা নর্মাল খাবার, স্বাভাবিক খাবার। ঠিক
ঠিক আছে, মাছ হলে খুবই মন খারাপ হয়ে যায়। আচ্ছা নিরামিষ তো ধারে বাড়ি যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ও কি খায় তো জানা নেই। হ্যাঁ, আমরাও সেই জন্যই আমরা চিকেনটাই আনতে যাচ্ছিলাম, তাহলে ভাবলাম না আগে টাকাটা দিয়ে দিই, ওরা জানবেন ওরা কোনটা ভালোবাসে ও খেতে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, আইসক্রিমই খাক। আইসক্রিম খাবে আর আজকে খাবে বিস্কুট। ওকে 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 ওকে। ঠিক আছে, বলো থ্যাংক ইউ। তুমি তো হ্যান্ডশেক করবে না, তাহলে আমার হাতটাই তুমি নিয়ে নেবে। আচ্ছা এই তো এই হ্যান্ডশেক হ্যান্ডশেক। হ্যান্ডশেক গজু গজু। ও আরে বাবা, না না, আচ্ছা গজুও পছন্দ না। এখানে সিসিটিভি ক্যামেরা আছে। আচ্ছা ও ক্যামেরাটা দেখে চোরটা পিছিয়ে গেছে, পিছিয়ে গিয়ে একটা মাথায় কিরকম একটা ঢাকা দিয়ে নিচু হয়ে গেছে। আচ্ছা নিচু হয়ে গিয়ে হামাগুড়ি দিতে দিতে এখান থেকে ওখানে গিয়ে ক্যাশ বাক্সের কাছে গিয়ে আচ্ছা কাজ ওর অপারেশন শুরু করেছে। আচ্ছা ওকে গজা আসছে ঠিক তার 2 মিনিট পরে। ওকে। গজা নেমেই প্রথমে পেছন দিকে যে আওয়াজটা পেয়েছিল, যে দরজা ভেঙে ঢুকছিল, ওখান থেকে গেছে মানে কি কাউকে দেখতে না পেয়ে গন্ধ শুকতে শুকতে আস্তে আস্তে পাটি পেটি পেয়েছে। এসে এরকম হামাগুড়ি দিয়ে দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে ওর ঘাড়ের উপরে ওখানে গিয়ে পড়েছে। ফার্স্ট অ্যাটাকটা মাথার উপরে পড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও কিছু টাকা পয়সা ওখানে হাত থেকে পড়েও গেছে, ও ভাবে ছুটতে ছুটতে পালিয়েছে। আর ও পেছনে কামড়াতে কামড়াতে গেছে, গিয়ে প্রচন্ড মারামারি হয়েছে ভেতরে ঢুকে। আচ্ছা সে সমস্ত মাল ফাল লন্ডভন্ড হয়েছে, কোনো রকমের প্রাণ হাতে নিয়ে পালিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। এটা তো সত্যি আমার ছোট ছেলে। আর নীলের উপোস করেছিলাম, মায়েদের যেটা করতে হয় সন্তানের মায়েদের, তো আমি 2টো মোমবাতি জ্বেলেছি। একটা আমার বড় ছেলে যে এখানে থাকে না, পুরুলিয়াতে থাকে, আর এটা হচ্ছে ছোট ছেলে। বাহ, আচ্ছা, খুব সুন্দর, খুব ভালো লাগলো জেনে। তাহলে আপনারা কিন্তু দেখলেন এই অবলা অসহায় বাচ্চাগুলো সময় সময় প্রয়োজন মতো আমাদের এই মনুষ্য জাতিকে ঠিক কতটা হেল্প করতে পারে, কতটা আগলে রাখতে পারে, কতটা রক্ষা করতে পারে। আর আমরা মানুষরা, বকলমে অমানুষরা, ওদের ওপর ঠিক কতটা অত্যাচার করি সব সময়, অধিকাংশ ক্ষেত্রে। তাই ওয়াচডগ অ্যাভেঞ্জার্স এবং অপত্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সব সময় বলছি, বলবো, ভবিষ্যতেও সারা জীবন বলে যাব, এই অবলাগুলোকে একটু বোঝার চেষ্টা করুন, ওদেরকে একটু ভালোবাসার চেষ্টা করুন। লাঠি দিয়ে শুধু মারলেই চলে না, 2টো বিস্কিট দিয়ে দেখুন, ওরা আপনাদের সারা জীবন মনে রাখবে। ওরা এমনই একটি প্রাণী যারা একটু একটু ভালোবাসার কাঙাল, একটু খেতে দিলে, একটু ভালোবাসলে ওরা সারা জীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। লাঠি দিয়ে কিন্তু সবকিছু সবসময় সমাধান করা যায় না, এটা আমরা সবাই জানি। আরেকটা কথা বলি যে এই যে অপত্য ফাউন্ডেশন হচ্ছে আমাদেরই একটি এনজিও, রেজিস্টার্ড এনজিও, যেটা অলরেডি এই অবলাগুলোকে নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। এবং আমরা এই যে অপত্য ফাউন্ডেশনের সভ্যরা, এরা কিন্তু আমরা চাইছি আগে ওদের চিকিৎসার দিকটাতে গুরুত্ব দিতে, এই ওদের স্টেরিলাইজেশন, ওদের চিকিৎসা, নানানভাবে ওদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি। আপনারাও চাইলে আমাদের এই কাজে পাশে দাঁড়াতে পারেন সুপার থ্যাঙ্কস জানিয়ে, অথবা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে, পেইড মেম্বারশিপ নিয়ে, অথবা আমাদের নিচে, আমাদের স্ক্রিনের নিচে যে ফোনপে নাম্বার যাচ্ছে, সেই ফোনপে নাম্বারে আপনাদের আর্থিক সাহায্য সরাসরি আমাদের পাঠিয়েও দিতে পারেন। আমরা এই যে গজেন্দ্র কুমার রয় এই যে একটা এমন বীরত্বের কাজ করেছে, এইটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমাদের এই অপত্য ফাউন্ডেশন এবং ওয়াচডগ অ্যাভেঞ্জার্সের পক্ষ থেকে যৎসামান্য পুরস্কার ওর জন্য আমরা দিয়ে এলাম, একটা সাম্মানিক পুরস্কার ওকে এবং ওর পরিবারকে আমরা দিয়ে এলাম। দেখুন, আমরা সবসময় ওদের পাশে থাকার চেষ্টা করছি, সবসময় চেষ্টা করবো। আপনারাও এগিয়ে আসুন, এই অবলা বাচ্চাগুলোর প্রতি একটু সহানুভূতিশীল মনোভাব রাখুন এবং ওদের জন্য একটু সহানুভূতিশীল হন। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। এই যে বাচ্চাগুলোকে নিয়ে আমাদের সবাইকে এগোতে হবে, ওরাও আমাদের সহনাগরিক। দেখলেন তো গজেন্দ্র কুমার রায় কি করলো। আজকে ভিডিওটা শেষ করছি এই গজেন্দ্র কুমার রায়েরই এই ভীষণ ভীষণ ভালো কাজটার প্রতি আবার একটা স্যালিউট জানিয়ে। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আর অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আমাদের আশেপাশের সমস্ত নামানুষ বাচ্চাদের। দেখা হচ্ছে সামনের ভিডিওতে।